বললাম তো তোমাকে অত চিন্তা করতে হবে না, আমি পৌঁছিয়ে তোমাকে ফোন করে দেব। চিন্তা করতে হবে না বললেই হলো? এই দুর্যোগ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোলে? কতবার বললাম কাল সকালে যেও। আবার আবার ঘুরে ফিরে সেই একই কথা। আমিও তো তোমাকে বারবার করে বললাম নির্মলা যে সকালে গেলে হবে না, আমাকে আজকের মধ্যেই যেতে হবে। কেন যে বোঝো না কে জানে। আচ্ছা ঠিক আছে, ট্রেন আসছে, আমি রাখছি এখন। ট্রেন আসতেই উঠে গিয়ে জানলার ধারের একটা ফাঁকা কামরায় গিয়ে বসলাম। যদিও ট্রেনের কামরা প্রায় পুরোটাই ফাঁকা বলা যায়। আকাশটা গুমড়ে আছে বিকেল থেকেই, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। কাল সকালেই অফিস ধরবার তাড়া না থাকলে আজকে সত্যিই বাড়ি থেকে বেরোতাম না, কিন্তু উপায় নেই। ওপর মহল থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে আমি যেন কাল সকালেই অফিসে জয়েন করি। 5 বছর ধরে পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করছি, 5 বছরে এই প্রথমবার বদলি, তাও এমন এক অজপাড়া গায়ে যেখানকার নামই আগে কখনো শুনিনি। নিমাইপুর। সাতবেরিয়া স্টেশনে ট্রেন থেকে নেমে সেখান থেকে অটোয় করে মাইল সাথে গেলে পড়বে নিমাইপুর। সেখানের পোস্ট অফিসে আমাকে পোস্টমাস্টার করে পাঠানো হয়েছে। চেষ্টা করেছিলাম যাতে বদলিটা কলকাতা শহরের কাছাকাছি কোথাও করানো যায়, কিন্তু আমার চেষ্টা সফল হয়নি। সাতবেরিয়া স্টেশনে ট্রেন থেকে নামতেই শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আমি ছাড়া আরও 2-1 মোটে নেমেছে ট্রেন থেকে। তাদের ভাবসাব দেখে বুঝলাম তারাও বৃষ্টিতে ফেসেছে আমার মতো। বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে আমার মোটেও ইচ্ছে করলো না। আমার অনেক কাজ রয়েছে। এখন গিয়ে পোস্ট অফিসের পিয়ন দিনু মল্লিকের বাড়ির খোঁজ করতে হবে। আজ রাতে তার বাড়িতেই আমার থাকবার ব্যবস্থা করবার কথা। দিনুবাবুর তো আমাকে নিতে স্টেশনেও আসবার কথা ছিল, কিন্তু বোধহয় আকাশের এই অবস্থা দেখে তিনিও বাড়ি থেকে বেরোয়নি। আপনি কি আদিত্য ভৌমিকবাবু? পাশে তাকিয়ে দেখলাম একজন ভদ্রলোক কাক ভেজা হয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি আদিত্য, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দিনু মল্লিক, নিতাইপুর পোস্ট অফিসের পিয়ন। আপনাকে নেওয়ার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, তা আপনি আমাকে চিনলেন কি করে? অনুমান করেছি। আর তাছাড়া এখানে আপনি ছাড়া বাকি সবাই মোটামুটি এই এলাকার লোক, তাই এ আর তেমন কঠিন ব্যাপার কি। আসেন, প্ল্যাটফর্মের বাইরে অটো আছে। আপনি অটো নিয়ে এসেছেন? তাহলে এইভাবে ভিজে গেলেন কিভাবে? আর বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড পর্যন্ত আসতে না আসতেই হুড়মুড়িয়ে নামলো, তখনই তো ভিজে গেলাম। চলেন চলেন, আমাকে বাড়ি গিয়ে আবার জামা কাপড় ছাড়তে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। এই বয়সে আর কুলোয় না। হ্যাঁ হ্যাঁ, চলুন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমি আর দিনুবাবু একটা অটোয় উঠে বসলাম। বৃষ্টির তেজ এতটুকুনিও কমেনি, সেই সাথে বইছে ঝোড়ো হাওয়া। তার ভেতর দিয়ে হুড়মুড় শব্দ করতে করতে চলেছে অটোরিকশাটা। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম নির্মলা। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ বলো। কি হলো? কত দূর? এই তো ট্রেন থেকে নেমে অটোয় উঠেছি, আর যা বৃষ্টি শুরু হয়েছে। যার নিতে আসার কথা ছিল সে এসেছে? হ্যাঁ, ওনার সাথেই আছি। ঠিক আছে, আমি গিয়ে ফোন করছি, রাখো। ব্যাস ব্যাস ব্যাস, এইখানেই দাঁড়াও। নেমে আসুন, আমার বাড়ি এসে গেছে। বৃষ্টি হচ্ছে তো, আমার কাছে তো ছাতা নেই। আরে আসুন তো, ওই বাড়ি সদর দরজা। এইটুকু ভিজলে কিচ্ছু হবে না, আমি ঘরে গিয়েই গামছা দেবো, গা মুছে নেবেন খন। গরিবের বাড়ি, একটা রাত একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নেবেন, কেমন? আর এসব বলার কি দরকার? কিন্তু এখানে আপনি একাই থাকেন? হ্যাঁ, আর কে থাকবে? আমি তো সংসার করিনি, একা মানুষ, নিজের মতো দুটো ফুটিয়ে খাই, বেশ চলে যায়। আসুন আপনার ঘরটা দেখিয়ে দিই। নিন, এই ঘরেই মোটামুটি রাত্রিটা কাটিয়ে দিন, তারপরে কালকে তো যা হোক একটা ব্যবস্থা হয়েই যাবে। ব্যবস্থা হবে বলতে আপনাকেই একটা ঘর ভাড়া জোগাড় করে দিতে হবে, কিন্তু তা না হলে আমি আর কি করে করব বলুন? আমি তো আর এখানে কাউকে চিনি না। এ এমন জায়গা,
এখানে তো ঘর ভাড়া পাওয়া সহজ ব্যাপার না। রাতের অন্ধকারে হয়তো খেয়াল করেননি, সকাল হলে দেখবেন চারিদিক একেবারে অচপাড়াগা। গোটা নিমাইপুরে হাতে গোনা কয়েকজন মানুষ মোটে চাকরি বাকরি করে, আর যারা একবার ভালো চাকরি পেয়ে যাতে উঠে যায় তারা আর এই ধ্যারে নিমাইপুরে থাকতে চায় না, শহরে চলে যায়। ও, তা আপনি গেলেন না কেন? আমি একা মানুষ, আমার আর কি গ্রাম কি শহর, এই শূন্যতাকে আঁকড়ে ধরেই আমি বেশ আছি। তা বেশ তো, আপনার এই বাড়িটা তো বেশ ভালো, অনেকগুলো ঘরও তো আছে। এই বাড়িতেই একটা ঘর আমাকে ভাড়া দিয়ে দিন না, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। হ্যাঁ, এই কি বলছেন, এই বাড়িতে থাকবেন? হ্যাঁ বললাম তো, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। আমার তো আপত্তি থাকার কোনো কারণ নেই, তবে তবে কি? কি করে বলি বলুন? ঠিক আছে, ওসব নিয়ে পরে কথা বলছি, আগে আপনি জামা কাপড় ছাড়ুন, আমি খাবার বানাই, খেয়ে দিয়ে নিন, তারপর কথা হচ্ছে। এই বলেই ভদ্রলোক চলে গেলেন। আমি ভেজা পোশাক বদলে খাটে বসে নির্মলাকে ফোন লাগালাম। যা, নট রিচেবল বলছে। বৃষ্টির জন্য মনে হয় টাওয়ার নেই। এ যাকে, পরে ট্রাই করা যাবে খন। বাইরে বৃষ্টি থেমেছে অনেকক্ষণ। খাটের পেছনের দিকে তাকিয়ে দেখলাম একটা জানলা রয়েছে। সেটা খুলে দিতেই এক পশলা জোলো ঠান্ডা হাওয়া এসে ঘরে ঢুকলো। আহ, এ হাওয়ায় কি যে শান্তি! পুরো শরীরটা যেন জুড়িয়ে গেল। সারাদিনের ধকলে ঘুম পাচ্ছে খুব। খাটে এসে একটু গড়িয়ে নিই। খাবারের ব্যবস্থা হলে দিনুবাবু ডেকে দেবে নিশ্চয়ই। এ কি, কি সর্বনাশা কাণ্ড! মাস্টারবাবু, ও মাস্টারবাবু, ওঠেন দেখি, ওঠেন ওঠেন। দিনুবাবুর ডাকে ধরফর করে উঠে বসলাম। হ্যাঁ, কি হয়েছে? কি করলেন? জানলাটা খুললেন কেন? ঘরের ভেতরটা বড্ড গুমোট লাগছিল, তাই খুলেছি। কেন, তাতে কি হয়েছে? অসুবিধা থাকলে বন্ধ করে দিচ্ছি আবার। থাক, আমি বন্ধ করছি। দেখলাম দিনুবাবু কেমন তীরের বেগে গিয়ে জানলাটা বন্ধ করে দিল। তারপর আমার দিকে ঘুরতেই দেখলাম ওনার সারা মুখে ছড়িয়ে আছে নিদারুণ এক ভয়। কি ব্যাপার, কি হয়েছে বলুন তো? সামান্য একটা জানলা খোলা নিয়ে আপনি এমন করছেন কেন? সামান্য ব্যাপার? কাকে সামান্য ব্যাপার বলছেন আপনি জানেন না। এই নিতাইপুরে এমন কিছু ব্যাপার আছে যা আপনি চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। আমি দেখেছি, আমি সে ঘটনার সাথে পরিচিত, তাই আমি ভয় পাচ্ছি। অত ভূমিকা না করে সোজাসুজি আসল কথায় আসুন। কি ব্যাপার? আমার বাড়িটা ভালো জায়গায় নয়। জানলা খুলে আপনি কি দেখেছেন আমি জানি না, যদিও বাইরে এখন অন্ধকার, কিছুই দেখতে পাওয়ার কথা নয়। সকাল হলে দেখতে পাবেন ওই পশ্চিম দিকের কোণে একটা বকুল গাছ আছে। সে গাছ যে কত পুরনো তা কেউ জানে না, কিন্তু সে গাছে ফুল হয় না কখনো। ওই গাছে একটা অশুভ আত্মা থাকে। প্রতি অমাবস্যায় রাতের বেলা সে অশরীরী গাছ থেকে নেমে আসে, কোনো না কোনো বাড়িতে ঢুকে পড়ে মানুষের রক্ত চুষে খায়। পরদিন সকালবেলা সেই বাড়ি থেকে একটা রক্তহীন মৃতদেহ পাওয়া যায়। তাই ভয়ে অমাবস্যার দিন রাতের বেলা কেউ আর বাড়ির বাইরে বেরোয় না, বাড়ির দরজা জানলাও খোলে না। আর আজ হলো অমাবস্যা, বুঝতে পারছেন কিসের ভয় পাচ্ছি? দিনুবাবু, এসব ছেলে ভোলানো গল্পে এখন ছেলে মানুষেরাও ভয় পায় না। সোজা সাপটা করে বললেই তো হয় যে আপনি আমাকে বাড়িটা ভাড়া দিতে চান না। তার জন্য এত নাটকের কোনো দরকার নেই। বিশ্বাস করলেন না আমার কথা? আপনি আমার বাড়িতে থাকতে চাইলে এমনিতেই থাকতে পারেন, তার জন্য ভাড়া দিতে হবে না। আমি একই অফিসে চাকরি করি, আমি একাই থাকি। আপনি আমার বাড়িতে থাকলে আমার ভালোই লাগবে, একজন সঙ্গী হবে। কিন্তু যখনই আপনি জানতে পারবেন যে আমি যা বলছি তা সত্যি, তারপর আপনি নিজেই পড়িমড়ি করে বাড়ি ছেড়ে পালাবেন। না, পালাবো না। এত সহজে আমি পালাই না দিনুবাবু। আপনি নিশ্চিন্ত থাকুন, কাল থেকে আমি আপনার সাথেই থাকছি। ঠিক আছে, আসুন, খাবার বাড়বো। খাওয়া দাওয়া সেরে ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়ে ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম সে হিসেব রাখিনি। হঠাৎ ঘুমের ভেতর অনুভব করছিলাম আমার পায়ে কিসের একটা ঠান্ডা স্পর্শ, একটা বিরক্তিকর হালকা ব্যথার শিহরণ হচ্ছে পায়ে। ঘুম ভেঙে জেগে উঠে পায়ের দিকে তাকাতেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমার পা জড়িয়ে আছে কি একটা অদ্ভুত জীব। কুচকুচে কালো তার শরীরের থেকে বাইরে বেরিয়ে এসে হাওয়ায় ভাসছে
অসংখ্য চুলের মতন কি এক অপদার্থ। এ যে কি প্রকারের বস্তু তা বুঝে উঠতে পারলাম না। কোনোদিনও এমন জিনিস চোখেও দেখিনি। এবার দেখলাম সেটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তা ক্রমশ আমার বুকের দিকে এগিয়ে আসছে। আরও একটু সামনে আসতেই তার চোখ দেখতে পেলাম, যেন দুটো লাল রেজার লাইটের ছোট দুটো বিন্দু। জোরে পা ঝাড়া দিলাম, কিন্তু সেটাকে এতটুকুও সরাতে পারলাম না। জন্তুটা ক্রমশ আমার বুকের প্রায় কাছে চলে এসেছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। পকেট থেকে সদ্য কেনা হিটার গ্যাস লাইটটা বার করে সেটা জ্বালিয়ে ঠেসে ধরলাম তার গায়ে। এবারে সেই জন্তুটা মানুষের গলায় আর্ত চিৎকার করে উঠল। তারপরেই সেই জন্তুটা অদৃশ্য হয়ে ঘরের মেঝেতে এসে আবির্ভূত হলো আরও এক মূর্তিমান বিভীষিকা। কুচকুচে কালো শরীরের একপদী দানব। একটা পায়ে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে। তার কালো বিভৎস মুখমণ্ডলে ফুটে রয়েছে অপার্থিব নারকীয়তা। এ যে ইহজাগতিক জীব নয় তা দেখেই বোঝা যায়। তার বুকের দিকে তাকিয়ে দেখলাম আমার লাইটারের আগুনের দেওয়া দগদগে ক্ষত। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতন জ্বলছে। সে হাত বাড়িয়ে দিল আমার দিকে। ছুরির ফলার মতো সে হাতের নখ দেখলে শরীরে রক্ত জল হয়ে যায়। আর সময় নষ্ট না করে হাতে লাইটারটা আবার চালালাম। সাথে সাথে সে হাত গুটিয়ে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আগুন পবিত্র শক্তি, তার উপস্থিতিতে অশুভ শক্তি থাকতে পারে না। আজ রাতে আর ঘুম হবে না। দিনুবাবুকে সমস্ত ঘটনাটা বলতে হবে। কাল সকালেই এ বাড়িতে আর না। উঠে জানলাটা বন্ধ করে দিলাম। তারপর দিনুবাবুর ঘরের দরজায় গিয়ে কড়া নাড়লাম। সমস্ত ঘটনাটা দিনুবাবুকে বলা দরকার এখনই। হ্যাঁ কি আপনি এত রাতে? কোনো সমস্যা? দিনুবাবুকে সমস্ত ঘটনা খুলে বললাম। সব শুনে তিনি বললেন, কি আর করবেন, এখন আপাতত এখানেই থাকুন, তারপর আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। আপনি এখন এ বাড়ি ছেড়ে যেখানেই যান ওর হাত থেকে রেহাই পাবেন না। আপনি ওকে আঘাত করেছেন, প্রতিশোধ নিতে ও আবার ফিরে আসবে। ও আপনার দিকে নজর রাখবে সব সময়। আপনি যেখানেই যাবেন ও কিন্তু সেখানেই যাবে। সে কি কথা? তাহলে কি করব? কি আর করবেন, এখন আপাতত এখানেই থাকুন, তারপর আমি দেখছি কি ব্যবস্থা করতে পারি। হঠাৎ দিনুবাবুর হাতের দিকে চোখ পড়ল। দেখলাম সেখানে একটা পোড়া দাগ। এ কি, আপনার হাতে ওখানে পুড়ে গেল কিভাবে? কোথায়? ও এখানে? আর বলবেন না, মশা মারা কয়েল ধরিয়েছিলাম, তাতেই গিয়ে ছ্যাঁকা খেয়েছি আর কি। যাকগে, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, সকালে উঠে যা হোক একটা ব্যবস্থা করা যাবে। আমি এসে আমার ঘরে খাটের ওপরে বসে পড়লাম। সারা রাত জেগে থাকলে সকালে উঠে অফিস ধরতে পারবো না, তাই শুয়ে পড়ে ঘুমোবার চেষ্টা করতে থাকলাম। বেশ কিছুক্ষণের মধ্যেই দু চোখ জুড়ে গাঢ় ঘুম নেমে এলো। তারপরেই হঠাৎ আবারও এক শিহরণ। একটা ঠান্ডা সরীসৃপ আমার পা থেকে ক্রমশ ওপরের দিকে উঠছে। এইবারে আমি ঘুমঘোর কাটিয়ে উঠবার আগেই সেটা আমার গলার কাছে এসে আমার গলার টুটি কামড়ে ধরল। কি অসহ্য যন্ত্রণা! আমার সারাটা শরীর ব্যথায় কুঁকড়ে উঠল। যেন দু হাত দিয়ে সজোরে সেটাকে ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আর বুঝি পারলাম না। জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ কোত্থেকে কে যেন একটা মশাল এনে ঠেসে ধরল সরীসৃপটার গায়ে, আর অমনি সে আমার গলা ছেড়ে দিল। এরপর যা দেখলাম তা দেখবার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। সেই বিভৎস সরীসৃপ তার শরীরের আকার বদলাচ্ছে। এ কি, এ যে দিনুবাবু! তার চোখ যেন জ্বলন্ত অগ্নিপিণ্ড। জানোয়ারের মতো বিভৎস ভয়ানক তার দাঁত কপাটি। চোখের নিমেষে দিনুবাবু খোলা দরজা দিয়ে বাইরের অন্ধকারে মিলিয়ে গেল। ঘরে একজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছে। তাকে বললাম, আপনাকে ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। না না, আপনি আমাকে এভাবে বলবেন না দয়া করে। আপনি এই বিপদে পড়েছেন আমার জন্যই। আপনার জন্য? হ্যাঁ,
আমি যদি আপনাকে ঠিক টাইমে স্টেশনে নিতে আসতাম তাহলে আর এসব কিছুই হতো না। আপনি নিতে আসতেন মানে? আপনার কথা আমি ঠিক বুঝলাম না। আমি দীনুনাথ চৌধুরী, সবাই আমাকে দীনুবাবু বলে ডাকে। আমি এই নিমাইপুরের পোস্ট অফিসের পিওন। আমারই আজ রাতে আপনাকে আনতে স্টেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজে আমাকে একটু পাশের স্টেশনে যেতে হয়েছিল। ওখান দিয়েই ফিরছিলাম, তখনই ভেতর থেকে আপনার চিৎকার শুনতে পাই। তাতেই আমি সবটা আন্দাজ করতে পারি। ভেতরে এসে দেখলাম যা আন্দাজ করেছিলাম ঠিক তাই, পিশাচটা আজকে আবার জেগে উঠেছে। পিশাচ? হ্যাঁ, আপনি আজ খুব বাঁচা বেঁচে গেছেন। আপনার আগে যারা এই ফাঁদে পড়েছিল তারা কেউ বাঁচেনি। তার মানে যে আমাকে স্টেশনে নিতে এসেছিল সে দীনুবাবু নয়? না, সে আসলে এক ইচ্ছেধারী পিশাচ। এই নিমাইপুরে ওই এক আতঙ্ক। এই যে বাড়িটা দেখছেন, সকালবেলা এখানে এসে দেখবেন এই বাড়িটারই কিচ্ছু নেই, ধুধু মাঠ। চলুন, রাত প্রায় শেষ হতে চলল। বাইরে বেরিয়ে এসে দেখলাম অন্ধকার তখনও রাজত্ব করছে। আর একটু পরেই নেমে আসবে নতুন এক সকাল। নতুন আলোয় ভরে উঠবে চারিদিক। দূরের কোনো গাছের কোটর থেকে ডেকে উঠল নাম না জানা কোনো এক ভোরের পাখি।